সরি, ইন্টারনেটের প্রবলেমের জন্য একটু দেরি হয়ে গেল। তো আগের দিন আমরা যেটা করেছিলাম লাস্ট, সেটা সেটা হচ্ছে যে সমান্তরাল সমবায়ে যদি আমরা রেজিস্ট্যান্স গুলোকে যদি যোগ করি তাহলে কি হয়। সেখান থেকে আমরা ফর্মুলা কি পেয়েছিলাম, যদি তুল্য রোধ যদি আর হয় এবং ধরো যেই রোধগুলো আমি যোগ করছি, ধরো R1, R2, R3, R4, তাহলে এগুলোকে যদি আমরা কিসে রাখি, শ্রেণী সমবায়ে, তখন কি হয়, শ্রেণী সমবায়ে রাখলে হয় না, এটা হয়ে যায় R = R1 + R2 + যদি আরো কিছু রেজিস্ট্যান্স থাকে তাহলে সেগুলো হবে। আর যদি সমান্তরাল হয় তাহলে কি হবে, না সমান্তরাল সমবায় হলে তখন হয়ে যাবে 1/R সমান 1/R1 + 1/R2 + 1/R3 + এরকম। ঠিক আছে, এই দুটো সূত্র দিয়ে আমরা রেজিস্ট্যান্স, যেটা তুল্য রোধ যেটা আর, এই আর এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এক্সাম্পলে আমরা অঙ্ক দেখেছিলাম একটা, যে আমার কাছে যদি তিনটে রেজিস্ট্যান্স থাকে, 1 2 3, তাদেরকে শ্রেণী আর সমান্তরালে যোগ করলে কত হবে। তাহলে ফার্স্ট যদি হয়, তাহলে 1 ওহম, 2 ওহম আর 3 ওহম, এই তিনটে রোধ আমার কাছে আছে ধরো। ঠিক আছে, এইবার এই তিনটে রোধকে আমি যদি শ্রেণী সমবায়ে প্রথমে যোগ করি, শ্রেণী সমবায়, তাহলে তুল্য রোধ কত হবে, না R = 1 + 2 + 3 ওহম সমান 6 ওহম। আর সমান্তরাল সমবায় হলে কি হবে, না 1/R = 1/1 + 1/2 + 1/3। তাহলে ক্যালকুলেশন এদিকে করছি আমি, 1/R সমান কি হবে, এদিকে তাহলে তিনজনের যেটা হবে, 3 × 2 = 6, তাহলে একের সাথে এটা হবে 6 প্লাস এটা হবে 3 + 2, তাহলে 1/R সমান কত হবে, সাথে 9 2 11/6। তাহলে আর সমান কত, এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে কত, 6/11। তাহলে সমান্তরাল সমবায় হলে তুল্য রোধ কত হচ্ছে, এইটা 6/11 ওহম, এবং শ্রেণী সমবায় হলে কত হচ্ছে, 6 ওহম। এখানে কি হয়, দুটো জিনিস যেটা মনে রাখতে হয় সেটা কি, না শ্রেণী সমবায়ে, আচ্ছা শ্রেণী সমবায় যেটা আছে এটা সিরিজ হয়, এটাকে আমি এস দিয়ে ডিনোট করছি, সিরিজটা এস। আর আচ্ছা আমার প্যারালাল যেটা আছে সেটা সমান্তরালে আমি এটা পি দিয়ে ধরো ডিনোট করছি। ঠিক আছে, এই দুটো যদি থাকে, এটা হচ্ছে আর পি, তাহলে কি, না আর এস এর যে মান, মানে তুল্য রোধ যেটা যেটা সিরিজের জন্য সমান্তরাল সমবায়, সরি শ্রেণী সমবায়, সেখানে কি হয়, না সেখানে যে রেজিস্ট্যান্সটা আমরা পাই সেগুলো কি হয়, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা যে রেজিস্ট্যান্স আছে 1 2 3, তাদের থেকে সব সময় বড় হবে। দেখো এখানে 6 পেয়েছি, 6টা দেখো 1 2 3, এই যে তিনটে রেজিস্ট্যান্স ছিল তার থেকে সর্বদাই বড়। R1 R2 R3 যেগুলো আছে তাদের থেকে সবসময় বড়, কারণ কি, না সবগুলো যোগফল হয়েই আমি আরএসটা পাচ্ছি। তাই কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, না যে রেজিস্ট্যান্সটা আমরা পাই, ধরো এখানে পেয়েছি কি আরপি, সেইটা যে রেজিস্ট্যান্স গুলো যোগ করে আমি সমান্তরাল সমবায় করছি তাদের মধ্যে সব থেকে যেটা ছোট, তার থেকেও ছোট হবে আরপি। যেমন এই তিনটের মধ্যে সব থেকে ছোট কে, 1, সেই 1-এর থেকেও ছোট, 6কে যদি 11 দিয়ে ভাগ করি সেটা 1-এর থেকেও ছোটই হবে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো শর্ট কোশ্চেনের জন্য থাকে। এইবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল।
আচ্ছা, আগেরটা সম্বন্ধে তোমাদের কারো কোনো কনফিউশন আছে? যদি থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, এই শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় সম্বন্ধে। কারণ এখান থেকে থাকে অঙ্ক, যে তোমাকে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিল, ধরো একটা এক্সাম্পল আমরা করে দেখতে পারি। ধরো আছে এরকম, আমি একটা অঙ্ক দেখছি। ধরো 9 ওহমের একটি রোধকে সমান 3 ভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যোগ করলে তুল্য রোধ কত হবে? ঠিক আছে, তার মানে কি, না আমার কাছে একটা রেজিস্ট্যান্স ছিল 9 ওহমের, সেটাকে আমি কি করেছি, সমান 3 ভাগে ভাগ করেছি। তার মানে কি, তিনটে রোধ হয়েছে, একটা, দুটো, তিনটে। তাহলে সমান 3 ভাগে ভাগ করলে প্রত্যেকটা কি হবে, 3 ওহম করে হবে। ঠিক আছে, তাহলে এদেরকে যদি আমি সমান্তরালে যদি যোগ করি, তাহলে কি হবে, না আমরা জানি 1/r সমান, তাহলে এখানে তিনটে রোধ আছে, 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে এখানে কি হবে, না 1/r সমান 1/3 প্লাস 1/3 প্লাস 1/3। তাহলে 1/r সমান, এটা কি হবে, এদিকে আসবে 3, আর ওপরে সব 1 1 যোগ হয়ে 3 হবে। ঠিক আছে, তাহলে 3 3 কাটবে, আর সমান কত হয়ে যাবে, 1 ওহম। এটা আরো একটা ভাবে কিভাবে করা যায়, না যদি তোমাদেরকে এরকম রেজিস্ট্যান্স দেওয়া থাকে, ঠিক আছে, যে সবগুলোই ধরো, কি বলবো, ধরো সবগুলো হচ্ছে তোমার একই, যেমন এখানে 3 ওহম করে তিনটে দেওয়া আছে, তাই তো। এরকম তিনটের জায়গায় যদি 20টা দেওয়া থাকতো, তখন কি হতো, 20টা বা 25টা যদি দেওয়া থাকতো, যদি সবগুলো যদি একই হয়, মানে এই আর গুলো, তাহলে কি একটা সূত্র আমরা এরকম শর্টে লিখতে পারি, ধরো আর, আর প্লাস 1/r প্লাস 1/r, এরকম ধরো 20টা আছে। তাহলে কি হবে, এই দেখো 1/r গুলো আমি কমন নিয়ে নিতে পারবো। তাহলে কি হবে, সবগুলোর জন্য ওয়ান পড়ে থাকবে, কতগুলো ওয়ান থাকবে, 20টা ওয়ান। তার মানে এটা কি হয়ে যাবে, 20/r। তার মানে যদি আমার এখানে 20-র জায়গায় যে কোনো নাম্বার থাকে, সেই নাম্বারটা ধরছি আমি এন, সেই নাম্বারটা যদি এন হয়, তাহলে সেক্ষেত্রে সমান্তরাল সমবায়ের রেজিস্ট্যান্সটা কত হবে, আচ্ছা যদিও এটা 1/r, 1/r, 1 মিনিট, যদি এরকম থাকে, তাহলে হবে, হ্যাঁ, তাহলে এটা 1/r হবে, 1/r সমান কি হয়ে যাবে, না n/r। ঠিক আছে, এটা হচ্ছে তুল্য রোধ, এটাকে পি দিয়ে দিচ্ছি, আর পি। তাহলে আমরা যেটা লিখতে পারি, যদি অনেক কটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে এবং সবগুলো যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, না আর পি সমান্তরাল সমবায়ে হবে r/n। এটা একটা শর্টকাট ফর্মুলা। তার মানে কি, এখানে আমার তিনটে একই রোধ ছিল, 3 ওহম করে, তার একটার কত, 3, তাহলে আমি 3/3 করে দিলে হয়ে যাবে। এটা যদি 9-এর জায়গায় এরকম বলতাম, 3-এর জায়গায় যে সমান 9 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে যদি 9 ভাগে ভাগ করতাম, তাহলে কটা হতো, 9টা রেজিস্ট্যান্স হতো। সেক্ষেত্রে কি হতো, না সেক্ষেত্রে একটা রেজিস্ট্যান্সের মান কত হতো, 1, আর 9টা খণ্ডের জন্য 9, তাহলে রেজিস্ট্যান্স কত হয়ে যেত, 1/9। ঠিক আছে, এটা একটা শর্টকাট ফর্মুলা, যে আমার যতগুলো রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, সবগুলো যদি সমান হয়, সেক্ষেত্রে কোনো একটা রেজিস্ট্যান্স বাই টোটাল নাম্বার, এটা হচ্ছে কোনো একটি রোধের মান, কারণ যেহেতু সবগুলো সমান, যে কোনো একটা নিলেই হবে, আর এটা হবে টোটাল, মানে কি বলে, মোট রোধ সংখ্যা, মানে যতগুলো রেজিস্ট্যান্স লাগানো আছে সেই সংখ্যা, সেই নাম্বারটা দিয়ে ভাগ করতে হবে।
ঠিক আছে, এটা যদি এখানে না করে এইখানে আনতে হয়। এইটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরাতে যেটা যাচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। যে কোনো জায়গায় তড়িৎ প্রবাহ হচ্ছে, সেখান থেকে আমরা তাপীয় তাপ উৎপন্ন হয়, সেই তাপের ফল বা সেটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, বা সেই যে তাপটা উৎপন্ন হয় সেটা কার কার উপরে নির্ভর করে, সেটা আমরা দেখব। আচ্ছা, শুরুতেই আমরা যেটা দেখেছিলাম কি, আমরা তড়িৎ বিভব, তড়িৎ প্রবাহ, আধান এইসব দেখেছিলাম। যেখানে কি ছিল, না তড়িৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, না একক সময়ে যত কটা আধান প্রবাহিত হয় সেটাকে আমরা বলেছিলাম তড়িৎ প্রবাহ। যেখান থেকে আমরা কি পেয়েছিলাম, না কিউ ইকুয়ালস টু আই টি, যেখানে কিউ হচ্ছে আধান, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর টি হচ্ছে সময়। ঠিক আছে, এইটা ছিল। তারপরে আমরা কি পেলাম, না আমরা বিভব প্রভেদ জেনেছিলাম। যে বিভব প্রভেদ কি, না একটা বিন্দু আর একটা বিন্দুতে, দুটো বিন্দুর মধ্যে যে কি বলবো পোটেনশিয়াল ডিফারেন্স যেটা, সেখান থেকে আমরা তড়িৎ বিভব পেয়েছিলাম। যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দুতে কোন একটা চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাচ্ছিলাম, সেখানে আমাকে কতটা কার্য করতে হয়েছিল একক চার্জের ক্ষেত্রে। এবং যদি এখানে আমাকে কিউ চার্জ নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে যদি আমরা বিভব প্রভেদ বিভব প্রভেদ যদি আমার ভি হয়, ঠিক আছে, তার মানে এই দুটো পয়েন্ট, একটা যদি ভি এ হয়, একটা ভি বি হয়, তার মানে ভি এ মাইনাস ভিবি সমান হচ্ছে ভি। তার মানে ভিবি থেকে যদি আমি একটা চার্জ কিউ কে যদি ভি এ বিন্দুতে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কত কার্য করতে হবে, না কৃতকার্য হবে। কৃতকার্য যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে, না ডব্লিউ সমান কিউ ইন্টু ভি, এই কাজটা আমাকে করতে হবে। ঠিক আছে, ভিটা বিভব প্রভেদ। এইবার এটা ধরো রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে হচ্ছে, এই কিউ চার্জটা যেটা এটা এই এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে যাচ্ছে। তাহলে কি হবে, না আমরা জানি কি ওহমের সূত্রে ভি ইকুয়ালস টু আই আর। তাহলে এই যে ভি আছে এখানে আমরা আই আর দিয়ে রিপ্লেস করে দিতে পারি। আর কিউ সমান কি, আইটি। তাহলে কিউর ভ্যালু বসাবো এখান থেকে, এটাকে 1 নম্বর দিই, আর এটা দিলাম 2 নম্বর ধরে। তাহলে 1 আর 2 যদি আমরা বসাই, তাহলে 1 থেকে পাচ্ছি কি আই ইন্টু টি, আর ভি থেকে পাচ্ছি কি আই ইন্টু আর। তাহলে টোটাল কার্য কত হবে, না আই স্কোয়ার আর টি, এইটা হচ্ছে আমার ডব্লিউ। হলো, এই কার্যটা আমি পাচ্ছি। তার মানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে ধরো একটা ব্যাটারির মধ্যে, সেইখানে একটা চার্জকে ওই তড়িৎ বিভবের মধ্যে যেটা ইএমএফ যেটা আছে, সেটা ওই চার্জটাকে কি বলবো মানে নিয়ে যেতে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে, যে কাজটা হচ্ছে সেই কাজটা কত, ডব্লিউ সমান আই স্কোয়ার আর টি। এটা আমার কৃতকার্য হচ্ছে। এইবার তোমরা হয়তো পড়ে থাকবে ক্লাস 9-এ, যেখানে তাপ চ্যাপ্টারে তোমরা হয়তো পড়ে থাকবে যে উম, যে কাজ থেকে তাপের কিভাবে কনভার্সন হয়, এরকম একটা সূত্র তোমরা হয়তো পড়েছো, ডব্লিউ ইকালস টু জে ইন্টু এইচ। যেখানে যেটা কি ছিল, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার সিজিএস এ ভ্যালু কত ছিল, সিজিএস এ ভ্যালু হচ্ছিল 4.2, এটা ছিল মনে হয় জুল পার ক্যালোরি, এরকম কিছু একটা। আর একটা কি ছিল, না এসআই তে এর ভ্যালু কত, 1 ছিল। ঠিক আছে, সিজিএসটা আমার ঠিক মনে নেই, সিজিএসটা আমার যতদূর মনে হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি এরকম। আর এসআই পদ্ধতিতে ভ্যালু কত হচ্ছিল, 1। কেন না ক্যালোরি সমান হচ্ছে 1, ক্যালোরি সমান 4.2, তাহলে 4.2 4.2 জুলটা কেটে যাবে।
এটা জে এর ভ্যালু ছিল। তার মানে আমরা কাজ থেকে কিভাবে তাপে রূপান্তরিত হয় সেটা আমরা জানি। তাহলে এখানে আমার ডব্লিউ দেওয়া আছে, জে দিয়ে তাহলে যদি আমি ভাগ করি তাহলে আমি এইচ পেয়ে যাব। তাহলে এইচ সমান আমি কি লিখতে পারি, ডব্লিউ বাই জে। তাহলে সেখান থেকে কি পাবো, এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে আমার একটা কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, আর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয় এবং টি সময় ধরে, তাহলে ওখান থেকে যে তাপ উৎপন্ন হবে, যে কারেন্ট ওই বর্তনীর মধ্যে বা পরিবাহীর মধ্যে যে তাপ উৎপন্ন হবে, সেই তাপের মান কত, না আই স্কোয়ার আর টি বাই জে। ঠিক আছে? এনি ডাউটস আছে এখানে কারোর? ওকে। সো তাহলে আমরা এস্টাবলিশ কি করলাম, না যে কোন একটা বর্তনীর মধ্যে কত তাপ উৎপন্ন হচ্ছে সেটা আমরা দেখছি। এইবার এখানে জে এর ভ্যালু বসাতে হবে। যদি সিজিএস হতো তাহলে জে এর ভ্যালু এখানে একটা 4.2 দিয়ে ভাগ হতো, আর এটা ইউনিট কি হতো, ক্যালোরি। তাহলে এখানে যেটা আসবে সূত্রটা, যদি সিজিএস এ বের করতে হতো তাহলে এরকম হতো, আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। এইভাবে করতে হতো। আর যদি এসআইতে করতাম আমরা তাহলে কিছু করতে হতো না, কারণ জে এর ভ্যালু 1, তাহলে কিছু বসাতে হতো না, এটা জুল হয়ে যেত। ঠিক আছে? পুরোটাই লিখি, নাহলে জে এর সাথে গুলিয়ে যাবে। তো জুল, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এই সূত্র আমরা ইউজ করতে পারি। এইবার এই এই যে সূত্রটা আমরা পেলাম, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই জে, এইখানে থেকে আমরা কি করতে পারি, না জুলের তাপীয় সংক্রান্ত তিনটে সূত্র আছে। ঠিক আছে? সেই সূত্রগুলো আমরা এখান থেকে ডেসক্রাইব করতে পারি। কিভাবে, আগে কি লিখি, না তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। সেটা কোথা থেকে পাবো, এই ফর্মুলাটা লিখবো, এখান থেকেই আমরা পাবো আই স্কোয়ার আর টি। এইটা আমি ধরছি আমি এসআই তে করছি, আমি তো জে ইকুয়ালস টু 1 দিয়ে নিয়েছি। এখান থেকে কি বলছে, প্রথম সূত্র, 1 নম্বর, এটা মনে রাখার কিছুই নেই, যা শুধু ফর্মুলাটা মনে থাকলেই হবে। যে প্রথম হচ্ছে যে এইচটা আই এর সাথে কিভাবে ডিপেন্ড করছে, মানে আই চেঞ্জ হলে, তড়িৎ প্রবাহ চেঞ্জ হলে তাপ কিভাবে চেঞ্জ হবে, বা রেজিস্ট্যান্স চেঞ্জ হলে আই তাপ কিভাবে চেঞ্জ হবে, বা টাইমের সাথে। তার জন্য কি করতে হবে, যেটার সাথে ভ্যারিয়েশন দেখবো বাকি দুটোকে ফিক্স রাখতে হবে। তার মানে এইচ এর সাথে যদি আমি আই দেখতে চাই তাহলে কি হবে, না আর আর টি থাকবে কি ধ্রুবক হিসাবে। যদি আমি এইচ এর সাথে আর দেখতে চাই তাহলে বাকি দুটো যেটা আছে আই আর টি, এই দুটো কি হবে, ধ্রুবক। আর যদি এইচ এর সাথে আমি টি দেখতে চাই তাহলে কি হবে, না আই আর আর হবে ধ্রুবক। এবার সূত্রে কি বলছে, না এইচটা আই এর সাথে কিভাবে নির্ভর করবে, না যদি কোনো পরিবাহীর রোধ আর সময়, তড়িৎ প্রবাহের সময়, এই দুটো যদি অপরিবর্তিত থাকে, পরিবর্তিত মানে ধ্রুবক, তাহলে কি হবে, না এই দুটো যদি চেঞ্জ না হয়, তাহলে আমি কোন একটা এর যদি কোন একটা তারের, ধরো আমি আর চেঞ্জ করলাম না, টি চেঞ্জ করলাম না, শুধু কারেন্টটা চেঞ্জ করব, তাহলে তাপ কিভাবে চেঞ্জ হবে, না তাপ আই স্কোয়ারের সাথে চেঞ্জ হবে। তার মানে কারেন্টটা আমার 1 ছিল, তখন আমার হিট যদি 1 থাকে, আমি ধরছি আর এর ভ্যালু, আমি ধরছি আর ইকুয়ালস টু 2, টি ইকুয়ালস টু 2, আর আমার আই কত ছিল, আই ইকুয়ালস টু ছিল 1। তাহলে আমি এইচ কত পাবো, না এইচ পাবো 1 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 2, আমি কত পাচ্ছি, 4। এইবার ধরো আমার আরটা ফিক্সড আছে, 2 আছে, টিটাও 2 আছে, আইটাকে চেঞ্জ করে আমি 2 করলাম, তাহলে এইচ কত হবে,
না এইচ দেখো হয়ে যাচ্ছে আই স্কোয়ার মানে টু স্কোয়ার ইন্টু টু ইন্টু টু, কত হলো তাহলে? এটা হয়ে যাবে 4 × 2 × 2, দুগুণে 16। তাহলে কি হলো দেখো, এইচটা আগে 4 ছিল, এখন কি হয়ে গেছে 4 এর স্কোয়ার। তার মানে কারেন্ট যেভাবে বাড়ছে, এইচ তার স্কোয়ারের সাথে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? কারণ কি না, কারণ আর আর টি ফিক্স ছিল, শুধুমাত্র এইচটা কার সাথে স্কোয়ার হয়েছে না আই স্কোয়ারের সাথে। তো এটাই হচ্ছে জুলের প্রথমের সূত্র যেটা বলছে, এটা আমি জাস্ট নিউমেরিক্যাল একটা অঙ্ক মতো করে বললাম। তো এটাকে যেটা ভাষায় যেটা বলে, সেটা বলে যে যদি কোনো পরিবাহীর রোধ আর, এটাই হয়তো লাস্ট, এটা লিখে আমার তো ক্লাস শেষ হয়ে যাবে, নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব, যে কোনো পরিবাহীর রোধ আর ও তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ, এটা কি, এইচ, তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। সেটা আমরা দেখতেই পাচ্ছি যে এইচ ইকালস টু আই স্কোয়ার আর টি ছিল, যদি আর আর টিটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে এইচটা আই স্কোয়ারের সাথে সমানুপাতিক। একইভাবে বাকি দুটো হবে, যে যদি আই আর টি ফিক্স থাকে তাহলে আর এর সাথে সমানুপাতিক, আর যদি আই আর আর ফিক্স থাকে তাহলে টি এর সাথে সমানুপাতিক। এগুলো, এটা হচ্ছে বাকি দুটো সূত্র। ঠিক আছে? সেটা আমরা নেক্সট দিন আমরা আলোচনা করব, এবং এর কিছু অ্যাপ্লিকেশন দেখব, যে আমরা এই যে তাপীয় ফল যেটা হচ্ছে সেটা আমরা কিভাবে ইউজ করি, ইস্ত্রি বা হিটারের, যেটা আমরা কি বলবো, আমরা ইলেকট্রিক হিটার ইউজ করি, বাল্ব, সেখানে কিভাবে এই তড়িৎ প্রবাহের যে তাপ যেটা উৎপন্ন হয় সেটা আমরা কিভাবে ইউজ করি। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ। আহ নসিকগ্রাম, শ্রীরামপুর, বেরগ্রাম, হ্যাঁ, সবার প্রেজেন্ট পেয়েছি, থ্যাংক ইউ।